সপ্তম অধ্যায়ের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 197। প্রশ্ন 33। মুঘল শাসনে সাহিত্য কীর্তির ধারণা দাও। উত্তর: সূচনা। মুঘল শাসনকালে সম্রাট এবং আঞ্চলিক শাসকবর্গের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন ধরনের সাহিত্যের বিকাশ ঘটে। মুঘল সাহিত্য কীর্তি এক আত্মজীবনীমূলক সাহিত্য। মুঘল শাসকদের নিয়ে কিছু আত্মজীবনীমূলক সাহিত্য এই সময় রচিত হয়, যেমন বাবর রচিত তুজুক-ই-বাবরি, আবুল ফজল রচিত আইন-ই-আকবরী বা আকবর নামা, বাবর কন্যা গুলবদন বেগম রচিত হুমায়ুন নামা, জাহাঙ্গীরি রচিত তুজুক-ই-জাহাঙ্গীরি, আবুল হামিদ লাহোরী রচিত বাদশাহনামা, মির্জা মোহাম্মদ কাজিম রচিত আলমগীর নামা ইত্যাদি। 2. অনুবাদ সাহিত্য। মুঘল শাসকদের পৃষ্ঠপোষকতায় বেশ কিছু গ্রন্থের অনুবাদ করা হয়। মহাভারত, রামায়ণ, উপনিষদ, গীতা ইত্যাদি ফার্সি ভাষায় অনুদিত হয়। 3. ইতিহাসধর্মী সাহিত্য। এ সময়ে অজস্র ইতিহাসধর্মী সাহিত্য রচিত হয়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ছিল মোল্লা কাদির বাদাউনির মুনতাখাব উল তাওয়ারিক, মোল্লা মোহাম্মদ কাসিমের তারিখ-ই-ফিরিস্তা, আসাদ বেগের হালাত-ই-আসাদ বেগ, গোলাম হুসেনের রিয়াজ-উস সালাতিন ইত্যাদি। 3. আঞ্চলিক সাহিত্য। আঞ্চলিক ক্ষেত্রে শিখ গুরুরা গুরুমুখী ভাষায়, মীরাবাই, সুরদাস প্রমুখ হিন্দি ভাষায়, মোহাম্মদ কুলি এবং মীর তার্কি প্রমুখ উর্দু ভাষায়, উপেন্দ্র ভঞ্জ উড়িয়া ভাষায়, রামপ্রসাদ মুকুন্দরাম ভারতচন্দ্র বাংলা ভাষায় এবং তুকারাম রামদাস প্রমুখ মারাঠি ভাষায় সাহিত্য সৃষ্টি করেন। জেনে রাখা ভালো, ভারতের শাসনভার মুসলিম শাসকদের হাতে চলে গেলেও সংস্কৃত সাহিত্য অবহেলিত হয়নি। আকবরের রাজসভায় অন্যতম সদস্য টোডরমল সংস্কৃত ভাষায় একটি বিশ্বকোষ রচনা করেন। শাহজাহানের আমলেও একটি আরবি ফার্সি সংস্কৃত অভিধান সংকলিত হয়। ইতিপূর্বে জামাল উদ্দিন হোসেন ইঞ্জু ফরহঙ্গ-ই-জাহাঙ্গীরি নামে একটি অভিধান সংকলন করে সম্রাট জাহাঙ্গীরের নামে তা উৎসর্গ করেন। 2. রামায়ণের কাহিনী নিয়ে তুলসীদাস রচনা করেছিলেন রামচরিতমানস। এই কাব্যগ্রন্থটির গুণমান এতই উৎকৃষ্ট ছিল যে এটি আজও হিন্দি ভাষীদের কাছে খ্রিস্টানদের বাইবেলের সমতুল্য। তুলসীদাসের এই গ্রন্থ পাঠে অনুপ্রাণিত হয়ে অগ্রদাস ও নভজি দাস ব্রজ ভাষায় রচনা করেন ভক্তমালী। এতে প্রাচীনকাল থেকে তুলসীদাস পর্যন্ত বৈষ্ণব ভক্তদের কাহিনী রয়েছে। 3. আকবরের দরবারে অন্ধকবি সুরদাস এবং বল্লভ দাসের 7 শিষ্য মিলে এক ভক্ত গোষ্ঠী গঠন করেন। এই ভক্ত গোষ্ঠী অষ্টছাপ নামে পরিচিত ছিল। এই গোষ্ঠীরই এক সদস্য ছিলেন ভক্তিবাদী সাধিকা মীরাবাই। সুরদাস এবং মীরার ভজন আজও জনপ্রিয়। প্রশ্ন 34। মোগল আমলে বিজ্ঞানী এবং প্রযুক্তি অগ্রগতির পরিচয় দাও। উত্তর: মোগল যুগে বিজ্ঞান চর্চা এবং প্রযুক্তি মান ছিল উন্নত। ফার্সি ভাষায় কিছু লিখিত উপাদান এবং ইউরোপীয় তথ্যগুলি থেকে এই যুগের বিজ্ঞান ও প্রযুক্তির ধারণা মেলে। মোগল যুগের বিজ্ঞান এবং প্রযুক্তি: 1. কৃষি ব্যবস্থা ও বয়ন শিল্প। খাল ও কুয়ো থেকে পারসি চক্রের দ্বারা জল তুলে জমিতে জলসেচ করা হতো। বয়ন শিল্পের সুতো কাটার জন্য চাকরির ব্যবহার চালু ছিল। চরকার ব্যবহার চালু ছিল। মোগল আমলে পারস্যের বয়ন পদ্ধতি এবং প্রযুক্তি অনুকরণ করা হতো। 2. পরিবহন ব্যবস্থা। মোগল যুগে পরিবহনের সুবিধার জন্য পাথরের তৈরি পাকা সেতু তৈরি করা হয়। জলপথে সূর্য এবং নক্ষত্রের অবস্থান দেখে যন্ত্রের সাহায্যে জাহাজের নাবিকেরা সময় এবং অক্ষাংশ নির্ধারণ করত।
করমণ্ডল উপকূল এবং সুরাটের ইউরোপীয়দের অনুকরণে বড় বড় জাহাজ তৈরি করা হতো। 3. যুদ্ধাস্ত্র। ভারতে যুদ্ধক্ষেত্রে কামান ও বন্দুকের প্রথম ব্যবহার চালু করেন বাবর। ভারতের বন্দুক তৈরির ক্ষেত্রে ছাঁচের মধ্যে গর্ত তৈরি করা হতো এবং পরে সেগুলো পট্টি দিয়ে বেঁধে দিয়ে জুড়ে দেওয়া হতো। বাবরের পৃষ্ঠপোষকতায় হাকিম ফতউল্লাহ সিরাজি বহুনলা কামান আবিষ্কার করেন। 4. ধাতুবিদ্যা এবং রসায়ন। ব্লাস্ট ফার্নেস বা অপরিশুদ্ধ লোহার আকরকে ছোট চুল্লিতে গলানো হতো। রাসায়নিক শিল্পে বার্নিশের ব্যবহার, পাতন প্রক্রিয়া, শীতল বা ঠান্ডা করার পদ্ধতি চালু ছিল। মুঘল আমলে নূরজাহানের মতো মা আসমত বেগম পরিশুদ্ধ গোলাপ জল থেকে আতর তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। 5. চিকিৎসা বিজ্ঞান। মুঘল আমলে ভারতে 2 ধরনের চিকিৎসা পদ্ধতি প্রচলন ছিল, যথা আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসা। ইউনানি চিকিৎসা সাধারণ মুসলিমদের মধ্যে প্রচলিত ছিল। মুঘল যুগে প্লাস্টিক সার্জারির প্রচলন ছিল। জাহাঙ্গীরের দরবারি চিকিৎসক ছিলেন রুহ উল্লাহ বারুচি। বৈষ্ণরায় হর্ষৌ হ হর্ষৌ লয় লয় আকার হ বয়াকার বৈষ্ণরায় হর্ষৌ চয় হর্ষই। প্রশ্ন 35। সুলতানি এবং মোগল যুগে সামরিক এবং কৃষি প্রযুক্তিগত ক্ষেত্রে কি কি পরিবর্তন দেখা দেয়? উত্তর: সূচনা। সুলতানি ও মোগল আমলে সামরিক ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হয়। পাশাপাশি কৃষিক্ষেত্রেও এ সময়ে প্রযুক্তিগত প্রয়োগ লক্ষ্য করা যায়। প্রযুক্তির ব্যবহার। 1. সামরিক ক্ষেত্রে 14 শতকে প্রথম দিকে চীন থেকে মঙ্গোলদের হাত ঘুরে ভারতে আসে বারুদ। অচিরেই ভারতের কিছু অঞ্চলে শুরু হয় বারুদ চালিত রকেটের ব্যবহার। 15 শতকের দ্বিতীয়ার্ধে চীন এবং মামেলুক শাসিত ইজিপ্ট মিশর থেকে ভারতে আসে বন্দুকের প্রযুক্তি। বাবরের হাত ধরে এদেশে যুদ্ধাস্ত্র হিসেবে কামান এবং গোলার ব্যবহার শুরু হয়। 2. কৃষিক্ষেত্রে চাষের সুবিধার জন্য উন্নত মানের লাঙল, কোদাল, খুরপির ব্যবহার শুরু হয়। কৃষিক্ষেত্রে জলসেচের সুবিধার জন্য নানা ধরনের পদ্ধতি চালু হয়। 13 শতক নাগাদ পারস্য দেশ থেকে ভারতে আসে পারসিক চক্র বা সাকিয়া। বেল্ট ও গিয়ার লাগানো ছোট নাগরদোলার মতো দেখতে ছিল এই যন্ত্রটি। কাঠের তৈরি এই যন্ত্রটিকে পশু শক্তির সাহায্যে ঘুরিয়ে মাটির পাত্র এবং দড়ির সাহায্যে জল তোলা হতো। এ সময়ে পর্তুগিজদের কাছ থেকে কলম প্রথার নানা প্রযুক্তি নিয়ে কৃষিজাত ফসলের গুণগত মান বাড়ানো হয়। পৃষ্ঠা 198। জেনে রাখা ভালো। 1. হালকা ওজনের যে সমস্ত কামানগুলি সেনারা সহজেই নিজেদের পিঠে বহন করে নিয়ে যেতে পারত সেগুলির নাম ছিল নরনাল। দন্তে ন বৈষ্ণব র দন্তে নয়াকার ল নরনাল। হাতির পিঠে বহনকারী কামানের নাম ছিল গজনাল, আর উটের পিঠে বহনকারী কামানকে বলা হতো শুটনাল। তালবুসয় হর্ষৌ ট দন্তে নয়াকার ল। কামানের দেখাশোনাকারী সেনাপতির নাম ছিল সাদিয়াল। এছাড়াও 10টি কামানের সেনাপতি কে মীর দাহ ময়হর্ষই বৈষ্ণব দয়াকার হ নামে ডাকা হতো। 2. কূপ থেকে খেতে জল নিয়ে যাওয়ার জন্য আরও 2টো প্রচলিত পদ্ধতি ছিল, ঢেকলি ও চরস। যেসব অঞ্চলে জলস্তর অনেক ওপরে সেখানে ঢেকলি প্রথার চল ছিল। এই পদ্ধতিতে এক বড় কাঠের পাত্র দ্বারা জল তুলে তা জমিতে ঢেলে দেওয়া হতো। আবার যেসব অঞ্চলে জলস্তর কুয়োর অনেক নিচে থাকতো সেখানে প্রচলিত ছিল
চরস পদ্ধতি। এই পদ্ধতিতে একটি দড়ি ও চামড়ার থলের দ্বারা কপিকল দিয়ে জল তোলা হতো। দড়িটি থলির সঙ্গে বেঁধে দিয়ে এবং জোয়ালে বাঁধা দুটি বলদকে ঘুরিয়ে থলেটিকে ওপরে আনলে জল মিলত। আলোচনামূলক প্রশ্নোত্তর পূর্ণমান 4/5। কল্পনা ধর্মী। প্রশ্ন 1, রাজনীতি, জীবনযাপন এবং ধর্মীয় ব্যাপার নিয়ে একজন সুরাবর্দী সুফি সাধকের সঙ্গে ভক্তি সাধক কবিরের কাল্পনিক সংলাপ লেখো। পর্ষদ পাঠ্য বই। প্রশ্ন, উত্তর কবিরের সঙ্গে সুফি সাধকের সংলাপ। স্থান দিল্লি, সময়কাল সুলতানি আমল। সুরাবর্দী সুফি সাধক, আচ্ছা আপনি ভক্তিবাদী সাধক কবির তো? কবির, হ্যাঁ আমি কবির। আপনি? সুরাবর্দী সুফি সাধক, আমি সুরাবর্দী সম্প্রদায়ভুক্ত এক সুফি সাধক। কবির, শুনেছি সুরাবর্দী সুফিরা রাজনীতির সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেন। সুরাবর্দী সুফি সাধক, হ্যাঁ ঠিকই শুনেছেন, আমরা সুরাবর্দী সুফি সাধকরা রাজনীতির সঙ্গে বা শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি। কবির, এক্ষেত্রে আপনাদের যুক্তি কি? সুরাবর্দী সুফি সাধক, আমরা মনে করি সুলতানের কাছ থেকে কোনো উপহার বা সাহায্য নিতে কোনো দ্বিধা থাকা উচিত নয়। কবির, জীবনযাপনের ব্যাপারে আপনাদের আদর্শ কি? সুরাবর্দী সুফি সাধক, চিস্তি সুফি সাধকদের মতো আমরা দরিদ্র জীবন গ্রহণকে সঠিক পথ বলে মনে করি না। আমাদের ধারণায় দারিদ্র ঈশ্বর চিন্তায় বিঘ্ন ঘটায়। যাই হোক, ধর্মের ব্যাপারে আপনার ধারণা কি? কবির, আমার বিশ্বাস মানুষ ভক্তির মধ্যে দিয়ে ঈশ্বরকে খুঁজে পাবে। মূর্তি পুজো, গঙ্গা স্নান বা নামাজ পড়া আমার কাছে অর্থহীন। সুরাবর্দী সুফি সাধক, সুরাবর্দী সুফি সাধক, ঈশ্বর সম্পর্কে আপনার ধারণা কি রকম? কবির, আমার ধারণায় সব ধর্মই এক, সব ভগবানই সমান, অর্থাৎ রাম, হরি, গোবিন্দ, আল্লাহ, সাঁই, সাহিব ইত্যাদি একই ঈশ্বরের বিভিন্ন নাম। সুরাবর্দী সুফি সাধক, তাহলে মন্দির মসজিদের কি প্রয়োজন রয়েছে? কবির, মন্দির মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তিলের মধ্যে যেমন তেল আছে, চকমকি পাথরের মধ্যে যেমন আগুন আছে, তেমনি ভগবান আছেন সকলের মধ্যেই। সুরাবর্দী সুফি সাধক, আপনি কিভাবে ভক্তি ধর্মের প্রচার চালান? কবির, আমি হিন্দি ভাষায় 2 পংক্তির কবিতা অর্থাৎ দোহার মাধ্যমে ভক্তিবাদের প্রচার চালাই। সুরাবর্দী সুফি সাধক, আপনার সঙ্গে আলাপ করে আমার খুব ভালো লাগলো। আল্লাহ চাইলে আবার দেখা হবে। প্রশ্ন 2, ধরো তুমি শ্রী চৈতন্যদেবের সময়কালে নবদ্বীপের এক সাধারণ মানুষ। তুমি দেখলে শ্রী চৈতন্যদেব নগর সংকীর্তনে বেরিয়েছেন। এই সময় তুমি কি করবে? উত্তর, সূচনা। 16 শতকে বাংলায় শ্রী চৈতন্যদেবের উদ্যোগে বৈষ্ণব ধর্মের প্লাবন ঘটেছিল। বৈষ্ণব ধর্মের প্রচারের অঙ্গরূপে শ্রী চৈতন্যদেব নগর সংকীর্তনে বেরোতেন। শ্রী চৈতন্যদেবের নগর সংকীর্তনে আমার ভূমিকা। আমি নবদ্বীপের এক সাধারণ মানুষ হিসেবে শ্রী চৈতন্যদেবের নগর সংকীর্তনে অংশ নিতাম। নগর কীর্তন সাধারণত নগরে শোভাযাত্রা করে ঘুরে ঘুরে গাওয়া হতো। আমিও এই কীর্তন দলের সঙ্গে ঘুরে ঘুরে গান গাইতাম। কীর্তনে যেহেতু কোনো জাত বিচার ছিল না, তাই আমি সমাজের সব ধরনের মানুষের সঙ্গে এক হয়ে মিশতাম। এই নগর সংকীর্তনে আমার সঙ্গে পরিচয় হতো শ্রী চৈতন্যদেবের অগণিত শিষ্যের, যেমন নিত্যানন্দ, শ্রীবাস, অদ্বৈত, আচার্য, রূপ সনাতন, জবন হরিদাস প্রমুখের। শ্রী চৈতন্যদেব যেভাবে সমাজের নিম্ন বর্ণের মানুষের মধ্যে নতুন জীবনবোধ গড়ে তুলেছিলেন, তার অংশীদার হয়ে গর্ববোধ করতাম। পৃষ্ঠা 199। প্রশ্ন 3, যদি তুমি মোগল আমলের একজন চিত্রশিল্পী হতে, তাহলে বাদশাহের সুনজরে আসার জন্য কোন কোন ছবি আঁকতে? উত্তর, সূচনা। আমি মোগল আমলের এক সাধারণ চিত্রশিল্পী হলে বাদশাহের সুনজরে আসার জন্য দরবারি চিত্রশিল্পীদের অনুসরণ করে
ছবি আঁকতাম। ছবি আঁকার নানা দিক: 1. দরবারি চিত্রশৈলী অনুসরণ। গুজরাট সহ পশ্চিম ভারতের চিত্রশিল্পীরা মুঘল দরবারে স্থান পেয়েছিলেন। এরা সম্রাটদের খুশি রাখার জন্য দরবারি চিত্র আঁকতেন। আমিও এদের মতো দরবারি চিত্রশৈলী অনুসরণ করতাম। 2. বইতে ছবি আঁকা বা অলঙ্করণ। বইয়ের ওপর ছবি আঁকা বা অলঙ্করণের ব্যাপারে মুঘল শাসকদের খুবই উৎসাহ ছিল। এই উৎসাহের কথা জেনে আমিও বইতে ছবি আঁকা বা অলঙ্করণের ওপর জোর দিতাম। 3. অনুচিত্র অঙ্কন। মোগল আমলে মিনিয়েচার বা অনুচিত্র আঁকার রেওয়াজ ছিল। সোনালি ও নানা উজ্জ্বল রঙের সাহায্যে আমিও অনুচিত্র আঁকতাম। 4. ইউরোপীয় পদ্ধতি অনুসরণ। ইউরোপীয় ছবি আঁকার রীতিনীতির ছাপ পড়েছিল মুঘল চিত্রশিল্পে। জেসুইট পাদ্রীদের মাধ্যমে মুঘল শাসকদের সঙ্গে ইউরোপের যোগাযোগ গড়ে উঠেছিল। আলো ছায়ার বিন্যাস বা রঙের ব্যবহারের ক্ষেত্রে আমিও ইউরোপীয় পদ্ধতি মেনে কিছু ছবি আঁকতাম। 5. প্রতিকৃতি অঙ্কন। মুঘল দরবারি চিত্রকররা প্রতিকৃতি এঁকে সম্রাটদের মনোরঞ্জন করতেন। আমিও মুঘল সম্রাটদের প্রতিকৃতি এঁকে তাদের সুনজরে আসার চেষ্টা করতাম। জেনে রাখা ভালো: 1. ইউরোপীয় ছবির অনুকরণে চিত্রাঙ্কন রীতির সূচনা ঘটেছিল আকবরের আমলে। আগ্রাতে জেসুইট পাদ্রীদের চিত্র দেখে আকবর এতটাই অভিভূত হন যে তিনি তাঁর দরবারে সমস্ত চিত্রকরকে ইউরোপীয় রীতি মেনে ছবি আঁকার নির্দেশ দেন। 2. আকবরের আমলে চিত্রকর বসওয়ান খুবই দক্ষতার সঙ্গে ইউরোপীয় পদ্ধতি অনুসরণে ছবি আঁকেন। চিত্রকর মিস্কিনও রঙের ব্যবহারে মুনশিয়ানা দেখান। আলো ছায়ায় বিন্যাস ঘটিয়ে ছবি আঁকায় পটু ছিলেন চিত্রকর ইয়ানে। প্রশ্ন 4. তুমি ইতিহাসের একজন ছাত্র হিসেবে কিভাবে শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব ভক্তিবাদের প্রচারকে এক পরিকল্পিত কাঠামোয় ফেলে বিচার করবে? উত্তর: সূচনা। ইতিহাসের একজন ছাত্র হিসেবে দেখি প্রগাঢ় জ্ঞান, প্রখর যুক্তি এবং জনপ্রিয় আবেদন, এই তিনের সংমিশ্রণ হল শ্রী চৈতন্যদেবের ভক্তিবাদ। শ্রী চৈতন্যের বৈষ্ণব ভক্তিবাদের কাঠামো: বৈষ্ণব গোষ্ঠী গঠন। শ্রী চৈতন্যের ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়েই ষড় গোস্বামী গঠন করেছিলেন আলাদা বৈষ্ণব গোষ্ঠী। ভিন্ন সম্প্রদায়ের বা নিম্নবর্ণের লোকেরাও এই গোষ্ঠীতে যোগ দিতে পারত। নাম সংকীর্তন: শ্রী চৈতন্যদেব ঘরে ঘরে নাম গান কীর্তনের ব্যবস্থা করেন। তিনি তার শিষ্য এবং অনুগামীদের নিয়ে শোভাযাত্রা সহকারে নগর সংকীর্তনে বের হতেন। তিনি কীর্তন বিরোধী নবদ্বীপের কাজীকে যুক্তির দ্বারা দমন করেন। সামাজিক সাম্য: শ্রী চৈতন্যদেব নিজে উচ্চবর্ণের ব্রাহ্মণ হলেও সমাজে নানা পেশার মানুষদের সঙ্গে মিশতেন। তথাকথিত নিচু বর্ণের মানুষদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখতেন। কৃষ্ণ নাম: কোনো প্রচলিত লোক ধর্মের তিনি বিরোধিতা করেননি। তিনি বিশ্বাস করতেন কৃষ্ণ নামই জীবকে মুক্তি দিতে পারে। দুষ্ট দমন: নবদ্বীপে দুজন প্রভাবশালী দুষ্ট ব্রাহ্মণ জগাই এবং মাধাই এর অত্যাচারে তিনি বিরোধিতা করেন। তিনি তাদেরকে ভক্তিমার্গের পথে নিয়ে আসেন। গোঁড়ামির বিরোধিতা: গোঁড়া ব্রাহ্মণদের ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে তিনি সরব হন। নাটক: তিনি বৈষ্ণবীয় নাটক অভিনয়ের উদ্যোগ নিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি নিজেও সেই নাটকে অভিনয় করেছিলেন। বাংলা ভাষার প্রচার: বাংলা ভাষাতেই তিনি ভক্তিবাদের প্রচার চালান। এর ফলে একদিকে যেমন বাংলা ভাষা সমৃদ্ধ হয়, অপরদিকে তেমন বৈষ্ণব ভক্তিবাদ দ্বারা সমগ্র বাঙালি জীবন প্রভাবিত হয়। জেনে রাখা ভালো: 1. পুরাণে কথিত কৃষ্ণের জেনে রাখা ভালো 1. পুরাণে কথিত কৃষ্ণের যৌবনের লীলাভূমি বৃন্দাবনের মাহাত্ম্য শ্রী চৈতন্যদেবই প্রথম বৈষ্ণবদের মধ্যে প্রচার করেন। 2. শ্রী চৈতন্যদেব নিজে কোনো ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করে যাননি। চৈতন্যদেবের মৃত্যুর পর
স্বর গোস্বামী অর্থাৎ 5 জন শিষ্যের প্রচেষ্টায় গৌড়ীয় বৈষ্ণব নামে এক আলাদা সম্প্রদায় গঠিত হয়। এই 6 জন ছিলেন রূপ সনাতন, রূপ সনাতন, জীব, গোপাল ভট্ট, রঘুনাথ দাস ও রঘুনাথ ভট্ট। এদের প্রচেষ্টাতেই বাংলায় ভক্তিবাদের প্রচারে শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য হয়ে উঠেছেন এক এবং অভিন্ন। পৃষ্ঠা 200। প্রশ্ন 5। মনে করো তুমি আজ তোমার শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকা। তুমি বাংলা ভাষায় আরবি ও ফার্সি শব্দের প্রয়োগ সম্পর্কে পড়াচ্ছ। প্রাত্যহিক বাংলা কথাবার্তায় ব্যবহৃত আরবি এবং ফার্সি শব্দের একটি তালিকা তৈরি করো। উত্তর। সূচনা। শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমি আমার শ্রেণীর ছাত্র ছাত্রীদের আরবি এবং ফার্সি শব্দের প্রয়োগ সম্পর্কে পড়াচ্ছি। ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে আমি প্রাত্যহিক বাংলা কথাবার্তায় ব্যবহৃত আরবি ও ফার্সি শব্দের এক তালিকা তৈরি করে দিলাম। আরবি ফার্সি শব্দ তালিকা। 1 সাধারণ শব্দ: তাজ্জুব, আয়েশ, আওয়াজ, আন্দাজ, আবহাওয়া, আমেজ, আসমান, ইয়ার, কারখানা, খরচ, গরম। চাকর, চাঁদা, চেহারা, জাহাজ, দখল, দরকার, দোকান, তাজা, নরম, নেশা, আরাম, শহর, পছন্দ। 2 শিক্ষাধর্মী শব্দ: খেতাব, বদল, ওস্তাদ, কাগজ, কুর্নিশ, গজল, জনাব, তালিম, মজলিস, মাদ্রাসা, সেতার, হরফ। 3 আইন বিষয়ক শব্দ: কানুন, খুন, দফা, ফেরার, মুন্সি, আবাদ, জমি, দারোগা, দপ্তর, সরকার, আইন, নালিশ, বকেয়া, বাজেয়াপ্ত, খাজনা, সাল, হিসাব, উকিল, দলিল, মুক্তার, রদ, রায়, বীমা, হেফাজত, মোকদ্দমা, খোরপোশ, আদালত, আসামি, জরিমানা, জবানবন্দি। 4 ব্যবহারমূলক শব্দ: কেতাব, বিদায়, আন্দাজ, আপোষ, আঙুর, আয়না, আসবাব, গোলাপ, চশমা, চাবুক, জামা, পর্দা, পাজামা, পোলাও, বরফ, বাগিচা, বাদাম, ময়দা, মলম, রুমাল, রেশম, সানাই, শাল, শিশি, সিন্দুক, কারসাজি, দস্তানা। 5 ধর্মকেন্দ্রিক শব্দ: আল্লাহ, ঈমান, ইমাম, ঈদ, কবর, কাফের, কোরবানি, খোদা, জাহান্নাম, জুম্মা, দরবেশ, দোয়া, নামাজ, পয়গম্বর, রসুল, শরিয়ত। এবার ভেবে দেখো, খুঁজে নাও। প্রশ্ন 1। আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলকের সময়ে পণ্যদ্রব্যের দামের তুলনা করলে কি কোনো তফাৎ দেখা যাবে? পর্ষদ পাঠ্য বই প্রশ্ন। উত্তর। পণ্যদ্রব্য গম আলাউদ্দিন খলজির সময় দাম ছিল 7.5, মোহাম্মদ বিন তুগলকের সময় 12। পণ্যদ্রব্য জব আলাউদ্দিন খলজির সময় 4, মোহাম্মদ বিন তুগলকের সময় 8। পণ্যদ্রব্য ধান আলাউদ্দিন খলজির সময় 5, মোহাম্মদ বিন তুগলকের সময় 14। পণ্যদ্রব্য ডাল আলাউদ্দিন খলজির সময় 5, মোহাম্মদ বিন তুগলকের ক্ষেত্রে ড্যাশ। মসুর আলাউদ্দিন খলজির ক্ষেত্রে 3, মোহাম্মদ বিন তুগলকের সময় 4। চিনি আলাউদ্দিন খলজির সময় 100, মোহাম্মদ বিন তুগলকের সময় 80। ভেড়ার মাংস আলাউদ্দিন খলজির সময় 10, মোহাম্মদ বিন তুগলকের সময় 64। ঘি আলাউদ্দিন খলজির সময় 16, মোহাম্মদ বিন তুগলকের সময় ড্যাশ। প্রশ্ন 2। সুলতানি এবং মোগল যুগে জীবনযাত্রা থেকে তুমি সে যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে কি ধারণা করতে পারো? উত্তর। সুলতানি মোগল যুগের জীবনযাত্রা থেকে সেই সময়কার সমাজ ব্যবস্থার নানা দিক জানা যায়। হিন্দু সমাজ। 1 পরিবার। সুলতানি মোগল যুগের সমাজ ছিল যৌথ পরিবার ভিত্তিক। সমাজে এবং পরিবারে পুরুষদের তুলনায় নারীর স্থান ছিল অনেক উঁচুতে। সর্বজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন পরিবারের প্রধান। 2 বিভিন্ন প্রথা
হিন্দু সমাজে বর্ণপ্রথা প্রচলন ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ব্রাহ্মণরা। হিন্দু সমাজে অস্পৃশ্যতা, পর্দা প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহ এবং জহর ব্রত এবং দেবদাসী প্রথার প্রচলন ছিল। 3. খাদ্যাভ্যাস ও বেশভূষা। রোজের খাবার ছিল খিচুড়ি। গরিব হিন্দুদের মাংস কেনার মতো সামর্থ্য ছিল না। গরিবদের ব্যবহারের পোশাকও যথেষ্ট ছিল না। একজোড়া খাটিয়া এবং রান্নার 2-1খানা বাসনই ছিল তাদের ঘর গেরস্থালি। 4. উৎসব ও আমোদ প্রমোদ। হিন্দুদের কয়েকটি উৎসব ছিল, যেমন দুর্গাপুজো, দশেরা, কালী পুজো, গণেশ পুজো, ছট পুজো, জন্মাষ্টমী, হোলি প্রভৃতি। আমোদ প্রমোদের মধ্যে কুস্তি ছিল এক জনপ্রিয় খেলা। এছাড়াও জনপ্রিয় ছিল তীরধনুক এবং বর্ষা ছোঁড়া ও সাঁতার প্রভৃতি। বাংলায় বাঁটুল ছোঁড়া নামে এক ধরনের খেলার চল ছিল। মুসলিম সমাজ। 1. সামাজিক বিভাগ। ভারতে মুসলিম সমাজ বিভিন্ন জাতি ও ভাষাগত গোষ্ঠীতে বিভক্ত ছিল। তারা মূলত 2 ভাগে বিভক্ত ছিল, যথা বহিরাগত মুসলিম এবং ভারতীয় মুসলিম। বহিরাগত মুসলিমদের মধ্যে ছিল ফার্সি, আফগান, তুর্কি, আরবীয়, মিশরীয় প্রভৃতি নানা জাতের মানুষ। ভারতীয় মুসলিমদের মধ্যে ছিল মূলত ধর্মান্তরিত হিন্দুগণ। 2. বিভিন্ন প্রথা। মুসলিম নারী সমাজে পর্দা প্রথা, বাল্যবিবাহ এবং বহু বিবাহের প্রচলন ছিল, তবে সতীদাহ প্রথার চল ছিল না। 3. উৎসব এবং আমোদ প্রমোদ। কয়েকটি মুসলিম উৎসব ছিল: নতুন বরণ উৎসব, নরোজ, সৌভাগ্যের রজনী, সব-ই-বরাত, মহরম, ঈদ, উরস, সন্তোদের বার্ষিক উৎসব প্রভৃতি। মুসলিম সমাজে সব শ্রেণীর মধ্যেই খেলাধুলো এবং শরীরচর্চার প্রচলন ছিল। অবসরে আমোদ প্রমোদের অঙ্গ হিসেবে তারা মল্লযুদ্ধ, চৌগন বা পোলো খেলা, তাস, পাশা, দাবা খেলা, মোরগের লড়াই, পায়রা ওড়ানো প্রভৃতি উপভোগ করত। পৃষ্ঠা 201। প্রশ্ন 3। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, নিজ জাতি হইলে নহে ভজনে অযোগ্য, সেই ভেজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাত কুলাদি বিচার। এর থেকে জাতপাতের প্রতি বৈষ্ণব ভক্তি আন্দোলনের কিরকম দৃষ্টিভঙ্গির ছাপ পাওয়া যায়? উত্তর: বৈষ্ণব ভক্তি আন্দোলনের জাতপাত নির্বিশেষে সমাজের সমস্ত মানুষ সামিল হয়েছিল। সমাজের সব থেকে নিচু জাতি এবং বৈষ্ণব ভক্তির সাধন ভজনে অযোগ্য ছিল না। যে এক মনে ভজনা করতে পারে সেই ভক্তি ধর্মের বড় ভক্ত হতে পারে। কৃষ্ণ ভজনার ক্ষেত্রে জাতকুলের বিচার হয় না। প্রশ্ন 4। তোমার অঞ্চলে কোনো পুরনো স্থাপত্য আছে? থাকলে বন্ধুরা মিলে সেখানে যাও, সেটা কেমনভাবে তৈরি সেসব বিষয়ে ভালো করে জানো। উত্তর: আমার বসবাস অঞ্চলে এক পুরনো স্থাপত্য কীর্তি রয়েছে। এই স্থাপত্য কীর্তিটি হল আমতামা মেলাইচণ্ডী মাতার মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন কলকাতার হাটখোলা দত্ত পরিবারের কৃষ্ণচন্দ্র দত্ত। পেশায় লবণ ব্যবসায়ী। কৃষ্ণচন্দ্রের বাণিজ্য তরী আমতার দামোদর নদে ডুবে গেলে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হন। তখন স্বপ্নাদেশে কৃষ্ণচন্দ্র জানতে পারেন মা মেলাইচণ্ডী দামোদরের তীরে অবহেলায় পড়ে আছেন। কৃষ্ণচন্দ্র তখন মায়ের কাছে প্রার্থনা করেন যে তাঁর অবস্থা আগের মতো হলে তিনি মায়ের মন্দির প্রতিষ্ঠা করে দেবেন। সেই মতো মায়ের কৃপায় কৃষ্ণচন্দ্র আগের অবস্থা ফিরে পান এবং প্রতিষ্ঠিত হয় আমতা মেলাইচণ্ডী মন্দির 1056 বঙ্গাব্দ। কথিত আছে সতীর 51 পীঠের একটি পীঠ হল মাতা মেলাইচণ্ডী। এই মন্দির প্রথমে ছিল জয়ন্তী গ্রামে। সেখানে সতীর মেলাই চাকি পড়েছিল। এই মন্দিরে প্রথম পুরোহিত ছিলেন জটেশ্বর চক্রবর্তী জটাধারী ব্রাহ্মণ। প্রশ্ন 5। কেন শ্রী চৈতন্যকে দিয়েই বাংলায় জীবনী সাহিত্যের ধারা বিকশিত হয়েছিল?
পর্ষদ পাঠ্য বই প্রশ্ন। উত্তর: শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম সমাজকে এক নতুন ভাবধারায় আপ্লুত করে। শ্রী চৈতন্যের ভক্তি আন্দোলন রক্ষণশীল সমাজকে গতিশীল ও প্রাণবন্ত করে তোলে। প্রাক চৈতন্য যুগে এমন কোনো চরিত্র ছিল না যাকে কেন্দ্র করে জীবনচরিত লেখা সম্ভব ছিল। শ্রী চৈতন্যের আবির্ভাবের পর তার চরিত্র সমাজের সর্বশ্রেণীর কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। জাতপাতের বেড়া ভেঙে গড়ে ওঠা তার বৈষ্ণব ভক্তি আন্দোলনে সমাজের উঁচু নিচু সমস্ত শ্রেণীর মানুষ সামিল হয়। সমাজের সর্বজনক রাজ্যে হেন শ্রী চৈতন্য চরিত্রকে কেন্দ্র করে বাংলা ভাষায় জীবনী সাহিত্যের লেখার ধারার সূচনা ঘটে। প্রশ্ন 6। টমাস রোর বিবরণ পড়ে বাদশাহ জাহাঙ্গীরের সম্পর্কে তোমার কি ধারণা হয়? উত্তর: মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় আসেন ইংরেজ দূত টমাস রো। তিনি তার বিবরণে জাহাঙ্গীরের এবং তার রাজত্বকালে বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। টমাস রো তার বিবরণে জাহাঙ্গীরের সঙ্গে সাক্ষাতের বিবরণ দেন। এই বিবরণ থেকে জানা যায় জাহাঙ্গীর ছিলেন উদারমনা শাসক। তিনি তার বিবরণে জাহাঙ্গীরের ন্যায়পরায়ণতার প্রশংসা করেন। তার বর্ণনায় জাহাঙ্গীর চরিত্রটি দয়ালু ন্যায় বিচারক এবং কোনো হৃদয় সম্পন্ন বিনয়ী চরিত্র হিসেবে ধরা পড়েছে। প্রশ্ন 7। নাথ সাহিত্যের এক বিখ্যাত অংশ হল ময়নামতির কথা এবং গোপীচন্দ্রর গান। শুধু বাংলায় নয়, ভারতের বিভিন্ন অঞ্চলে এই কথা ও গানটি প্রচলিত। এই গল্পটি বাংলা থেকেই ছড়িয়ে পড়েছিল বিহার, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্রে। ভেবে বলো তো কিভাবে সেই যুগে এই গল্পটি বাংলা থেকে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে থাকতে পারে? উত্তর: লোককথা বা লোকমুখে প্রচারিত হয়ে এই গল্পটি বাংলা থেকে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। পরবর্তী সময়ে অনুবাদ সাহিত্যর দ্বারা ময়নামতির কথা এবং গোপীচন্দ্রের গান বাংলা থেকে বিহার, পাঞ্জাব, গুজরাট ও মহারাষ্ট্রে ছড়িয়ে পড়ে। প্রশ্ন 8। নৃত্যশিল্পী হিসেবে মণিপুরী নৃত্যশিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর: ভারতে ধ্রুপদী নাচের সংখ্যা 6টি, যথা ভারতনাট্যম, কথাকলি, ওড়িশি, কুচিপুড়ি, কত্থক এবং মণিপুরী। এই নাচগুলির মধ্যে নবীনতম হল মণিপুরী নৃত্য শৈলী। অষ্টাদশ শতকে ভক্তিবাদের প্রভাবে আদি মণিপুরী নৃত্যধারার সঙ্গে যুক্ত হয় ভক্তিরস। ফলে সৃষ্টি হয় সংকীর্তন এবং রাসলীলা। বৈষ্ণব পদাবলীর ভিত্তিতে রাধাকৃষ্ণকে কেন্দ্র করে এই রাসলীলাগুলি তৈরি হয়। মণিপুরের মহারাজা ভাগ্যচক্রের উদ্যোগে এই রাসলীলা ধারার বিকাশ ঘটে। কালপঞ্জি 1017 খ্রিস্টাব্দ ভক্তিধর্মের আদি প্রচারক রামানুজের জন্ম। 1035 খ্রিস্টাব্দ আলবেরুনি কর্তৃক কিতাব উল হিন্দ রচনা, পৃষ্ঠা 202। 1141 খ্রিস্টাব্দ ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিস্তির জন্ম। 1236 খ্রিস্টাব্দ সুফি সাধক নিজামউদ্দিন আউলিয়ার জন্ম। 1252 খ্রিস্টাব্দ উত্তরপ্রদেশের বদাউনের কাছে পাটিয়ালিতে হিন্দুস্তানের তোতা পাখি আমির খসরুর জন্ম। 1318 খ্রিস্টাব্দ গুলবর্গা দুর্গ নির্মাণ। 1339 খ্রিস্টাব্দ মালদহের পান্ডুয়াতে সিকান্দার শাহ কর্তৃক আদিনা মসজিদ প্রতিষ্ঠা। 1420 খ্রিস্টাব্দ জৌনপুরের ইব্রাহিম শাহ শর্কিকে সঙ্গীত শিরোমণি রচনা উৎসর্গ। 1440 খ্রিস্টাব্দ ভক্তিবাদী সাধক কবির এর জন্ম। 1469 খ্রিস্টাব্দ শিখ ধর্মের প্রবর্তক নানক দেবের জন্ম। 1479 খ্রিস্টাব্দ দক্ষিণ ভারতের ভক্তিবাদী সাধক বল্লভাচার্যের জন্ম। 1485 খ্রিস্টাব্দ বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য দেবের জন্ম। 1488 খ্রিস্টাব্দ বিষ্ণুপুরে ফিরোজ মিনার নির্মাণ। 1498 খ্রিস্টাব্দ মীরাবাইয়ের জন্ম। 1526 খ্রিস্টাব্দ গৌড়ে বড় সোনা মসজিদ প্রতিষ্ঠা।
1555 খ্রিস্টাব্দ মোগল যুগে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী তানসেনের জন্ম। 1562 খ্রিস্টাব্দ পারসিক এবং ভারতীয় চিত্রশিল্প রীতির সমন্বয় প্রচেষ্টার সূচনা। 1582 খ্রিস্টাব্দ আকবর কর্তৃক দিন-ই-ইলাহি প্রবর্তন। 1591 খ্রিস্টাব্দ হায়দরাবাদে সুলতানি স্থাপত্য কীর্তি চারমিনার প্রতিষ্ঠা। 1631 খ্রিস্টাব্দ মোগল সম্রাট শাহজাহান কর্তৃক বিশ্ববন্দিত তাজমহল নির্মাণ কার্যের সূচনা। 1655 খ্রিস্টাব্দ বিষ্ণুপুরে জোড় বাংলা মন্দির নির্মাণ। সপ্তম অধ্যায় এখানেই শেষ হল। অষ্টম অধ্যায় মোগল সাম্রাজ্যের সংকট ও অবক্ষয় পরবর্তী ফাইলে।